এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি রাজশেখর। আজকের যে বিষয় আজকের সময়ে দাঁড়িয়ে অন্ততপক্ষে এই রাজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সকলেই জানেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্র প্রশাসনকে, পুলিশকে কঠোর হাতে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। হকার উচ্ছেদ অভিযান, আর এই হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে গোটা রাজ্য এই মুহূর্তে সরগরম। কিন্তু প্রসঙ্গ কোনখানে? হকার উচ্ছেদ নাকি হকাররা সরকারি জমি দখল করে যেখানে বসে আছেন তাকে কেন্দ্র করে? সমস্যাটা ঠিক কোন জায়গায়? আদতে এই উচ্ছেদ অভিযানই কি শেষ পথ? উচ্ছেদ অভিযানের মধ্যে দিয়েই কি মিলবে সমস্ত কিছুর সমাধান? এই নিয়ে আজ আমরা ভারতপক্ষে প্রকৃতপক্ষে সমস্ত আলোচনাকে বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরবো। আর আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক তমনাশ পণ্ডিত। পণ্ডিতদা, তোমাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। পণ্ডিতদা, আজকে আমরা মূলত যে জায়গায় রয়েছি যে উচ্ছেদই কি সমাধান, তোমার কি মনে হয়? যে আমি একটু শুরুতেই তোমার কাছ থেকে জানতে চাইবো, আমরা অবশ্যই বাকিটা বিস্তারিতভাবে একের পর এক আলোচনায় থাকবো, যে উচ্ছেদের মধ্যে দিয়েই কি মুখ্যমন্ত্রী আদতে যে কথা বলতে চাইছেন, পশ্চিমবঙ্গ সরকার যে বার্তাটা দিতে চাইছে, পশ্চিমবঙ্গ সরকার সরকারিভাবে যে পদক্ষেপটা নিতে চাইছে, তাতে কি উচ্ছেদই একমাত্র পথ? দেখো, উচ্ছেদের এই যে আজকের যে উচ্ছেদ অভিযান, এই উচ্ছেদ অভিযান মাঝে মধ্যেই কিন্তু প্রত্যেকটা শহরেই কিন্তু হয়েছে এবং প্রত্যেকটা সরকারের আমলেই কিন্তু কখনো ফুটপাত দখল বন্ধ করার জন্য অভিযান হয়েছে, কখনো বাজারের বেআইনি দখল বন্ধ করার জন্য উচ্ছেদ অভিযান হয়েছে। এই উচ্ছেদ অভিযানের কথা বলতে গেলে সবথেকে বড় উচ্ছেদ অভিযান সম্ভবত বাম আমলে তৎকালীন মন্ত্রী সুভাষ চক্রবর্তীর নেতৃত্বে যে উচ্ছেদ অভিযান হয়েছিল, বিশেষ করে গড়িয়াহাট যে মার্কেট, সেই মার্কেটে যেভাবে হকারের বৃদ্ধি, মানে দিনের পর দিন হকারে বাড়বাড়ন্ত হচ্ছিল, সেটাকে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে আনার জন্য জ্যোতি বসু সরকার দায়িত্ব দিয়েছিলেন সুভাষ চক্রবর্তীকে। সুভাষ চক্রবর্তী একটি প্রকল্প তৈরি করেন সানশাইন বলে। সেই সানশাইন হকার উচ্ছেদের তখন কলকাতার বিভিন্ন রাস্তা থেকে কিন্তু হকারদেরকে উচ্ছেদ করা হয়েছিল। এক সময়ে এই হকারদের মধ্যে বামপন্থী দলগুলোর, বিশেষ করে ফরওয়ার্ড ব্লক, আরএসপি, এই দলগুলোর কিন্তু প্রচুর একটা প্রভাব ছিল। ফলে যখনই কোনো উচ্ছেদ অভিযান হতো তখনই দেখা যেত যে এই দলগুলো তারা কিন্তু বিক্ষোভ, রাস্তা অবরোধ এবং সরকারের কাছে স্মারকলিপি দিয়ে উচ্ছেদের প্রতিবাদ করত। কিন্তু সুভাষ চক্রবর্তী তিনি কিন্তু সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে কিন্তু কঠোরভাবে তিনি সেটা কিন্তু প্রয়োগ করেছিলেন এবং অপারেশন সানশাইন সেটা কিন্তু সফলভাবে তিনি করতে পেরেছিলেন। এবং আজকের যে গড়িয়াহাটের যে অবস্থা, এবং এটা যে একটু কিছুটা হলেও যে গড়িয়াহাট এখন সুষ্ঠুভাবে চলছে, তার পেছনে কিন্তু সুভাষ চক্রবর্তীর একটা এই অপারেশন সানশাইনের একটা কিন্তু প্রভাব ছিল। কিন্তু তৎকালীন সময়ে এটা খুব দুর্ভাগ্যের বিষয় যে আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই অপারেশন সানশাইনের তীব্র বিরোধিতা করেছিলেন এবং হকার উচ্ছেদের বিরুদ্ধে তিনি কিন্তু সেই গড়িয়াহাটে বসে, যেখানে প্রচুর পরিমাণ হকার উচ্ছেদ হয়েছিল, সেখানে বসে প্রতিবাদে কিন্তু তিনি
লুঙ্গি, গামছা ইত্যাদি বিক্রি করেছিলেন, প্রতীকীভাবে অবশ্যই। অর্থাৎ প্রতীকী অবশ্যই সরকারের বিরোধিতা করার জন্য যে প্রতীকী যে আন্দোলন হয় তার অন্যতম প্রতীকী আন্দোলন, এবং সেখানে করে তিনি কিন্তু এটা বিরোধিতা করেছিলেন এবং বলেছিলেন যে হকাররা তারা অত্যন্ত নিম্নবিত্ত পরিবার থেকে আসে, ফলে সেখানে কোনো রকম পুনর্বাসনের ব্যবস্থা না করে হকার উচ্ছেদ করা এটা কিন্তু অত্যন্ত গর্হিত কাজ বলে তিনি এই প্রতিবাদটা করেছিলেন। আজকে পরিবর্তিত পরিস্থিতিতে অর্থাৎ সময় যেভাবে বদল হয় দেখা যায়, সেখানে কিন্তু আজকে তিনি নির্দেশ দিয়ে এবং তারই পুলিশ কিন্তু আজকে সেই গোটা রাজ্য জুড়ে, যেটা তুমি বললে যে উত্তর থেকে দক্ষিণ, সেখানে প্রতিটি গুরুত্বপূর্ণ শহর থেকে সেখানে কিন্তু সরকারি জমি থেকে কিন্তু হকার উচ্ছেদ করছেন। একটা কথা মনে রাখতে হবে যে মুখ্যমন্ত্রী আজকে হকার উচ্ছেদ করার আগে যে বিবৃতিটা তিনি দিয়েছিলেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটাকে বলা যায় যে একটা সৎ রাজনৈতিক কনফেশন, যে তিনি কিন্তু সরাসরি বলেছিলেন যে এই যে হকারদের যে বাড়বাড়ন্ত হচ্ছে প্রত্যেকটা রাস্তাতে, এবং হঠাৎ করে দেখা যাচ্ছে যে অনেক অনেক নতুন নতুন হকার, রোজ একজন করে নতুন হকার তারা ফুটপাত দখল করে বসে যাচ্ছেন অথবা বিভিন্ন রাস্তা দখল করে বসে যাচ্ছেন, তার পেছনে কিন্তু স্থানীয় কিছু নেতার অসাধু চক্র কাজ করছে, স্থানীয় নেতার হাত আছে, এবং সরাসরি তিনি এটাও বলেছিলেন যে অনেক স্থানীয় নেতা তারা কিন্তু এই হকারদের থেকে কিন্তু রীতিমতো তোলাবাজি করেন, তারা ব্যবসা করছেন হকারদেরকে নিয়ে, ফলে এবং যে যত টাকা করে বেশি দিতে পারছে তারা তত ভালো জায়গাতে বসতে পারছে। এটা এক নম্বর তিনি যেমন বলেছিলেন। দ্বিতীয় তিনি বলছেন যে কলকাতা জুড়ে বিশেষ করে সেখানে কিন্তু বেশিরভাগ হকারই কিন্তু ভিন রাজ্যের হকার, এই রাজ্যের হকাররা, এই রাজ্যের মানুষ, তারা কিন্তু সেখানে সুযোগ পায় না। ফলে তিনি একেবারে সরাসরি তিনি পুলিশ মন্ত্রীও, এবং পুলিশকে তিনি সরাসরি নির্দেশ দিয়েছেন যে হকারকে কিন্তু উচ্ছেদ করতে হবে, এবং সে যেখানেই হোক এবং সে যত বড় দাদাই হোক, তারা যা বাধা দিল হকার কিন্তু উচ্ছেদ করা চাই। কারণ সাধারণ মানুষ তারা রাস্তা দিয়ে চলাচল করতে গেলে এত অসুবিধে হচ্ছে, বিশেষ করে যেখানে দেখা যাচ্ছে যে এমন এমন পরিস্থিতি গিয়ে পৌঁছেছে যে যেখানে সাধারণ মানুষ হেঁটে পার হতে পারছেন না, আর তারপরে টোটো তো আছেই। এছাড়া যারা গাড়ি করে 4 চাকা নিয়ে যাবেন, 2 চাকা নিয়ে যাবেন, মোটরসাইকেল নিয়ে যাবেন, তাদের পক্ষে দেখা যাচ্ছে যে কোনো জায়গাতে মানে তারা এক নাগাড়ে গাড়ি চালাতে পারছেন না, কোথাও না কোথাও তারা কিন্তু সেই হকাররা এমন পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, মানে রাস্তা পর্যন্ত যেহেতু উঠে চলে এসছেন, সেহেতু গাড়ি ঘোড়াও কিন্তু তাদেরকে তো গতি বাড়াতে পারছে না, অত্যন্ত স্লথ গতিতে চলতে হচ্ছে। ফলে এটা একটা শহরের পক্ষে খুব বড় অভিশাপ, বিশেষ করে যেখানে আমরা বলছি যে আজকের দুনিয়ায় বিশেষ করে আমরা একটা শহরকে, মুখ্যমন্ত্রীর যেটা স্বপ্ন ছিল যে আমরা একটা শহরকে লন্ডনের মতো গড়তে চাইছি, সেই শহরের মুভমেন্ট নেই, সেই শহরে সরাসরি যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত খারাপ, এবং এক তো কলকাতাতে মানুষের তুলনায়, জনসংখ্যার তুলনায় সেখানে রাস্তাঘাট অনেক কম, যে রাস্তাঘাট ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল তারপরে কিন্তু প্রচুর সংখ্যক রাস্তা কিন্তু আর তৈরি হয়নি। 2-1টা ফ্লাইওভার তৈরি হয়েছিল বাম আমলে, তার পরবর্তী ক্ষেত্রে আর কিন্তু কোনো ফ্লাইওভার তৈরি করে, যদি আমরা দেখি বা দিল্লিতে বা ব্যাঙ্গালোরে বা তোমার কর্ণাটকে, সেখানে কিন্তু প্রচুর ফ্লাইওভার দিয়ে সেখানে রাস্তার গতিকে মানে বাড়ানোর চেষ্টা হয়েছে এবং যানবাহন নিয়ন্ত্রণকে চেষ্টা করা হয়েছে। কিন্তু কলকাতাতে সেই তুলনায় মানে এত সংখ্যক সেখানে যানবাহন রোজ বাড়ছে, সেই তুলনায় রাস্তাঘাটের সংখ্যা বাড়ানো সম্ভব হয়। আমরা আসবো পণ্ডিতা, তুমি শুরুতেই যে কথা বলেছো তাতে করে হকার উচ্ছেদ প্রশাসন অনেকগুলো জায়গাকে তুমি ছুঁয়ে গেছো। পণ্ডিতা, আমাদের আজকে যে কথা বলার সেটা হচ্ছে সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়কে আমরা একটু সামনে আনতে চাইছি। প্রথম কথা সেটা হচ্ছে পণ্ডিতদা, যে সবটাই যে মুখ্যমন্ত্রী নবান্নে বসে দেখবেন এটা কথা নয়, কিন্তু যেখানে যেখানে এই হকারদের বাড়বাড়ন্ত সরকারি জমিতে অবৈধভাবে দিনের পর দিন, বছরের পর বছর, দশকের পর দশক, শতকের পর শতক তারা এই ব্যবসা করে যাচ্ছে,
বাস স্ট্যান্ডে যদি করেন অবশ্যই আমি সামগ্রিকভাবে কোনো শহর বা একই সঙ্গে পঞ্চায়েত রয়েছে, পুরসভা রয়েছে, ডেভেলপমেন্ট অথরিটি রয়েছে, চেম্বার অফ কমার্স রয়েছে, এবং যদি দেখা যায় যে কোথাও যদি সরকারি বাস স্ট্যান্ড হয় তাহলে উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা রয়েছে, এমন করে সরকারিভাবে নানান সংস্থা রয়েছে। পণ্ডিতা, শুরুর থেকেই কেন আজকে যে প্রশ্নটা সবার কাছে সবচেয়ে বড় মাথাচাড়া দিয়ে উঠেছে এবং 1 নম্বর প্রশ্ন, যে শুরুতেই কেন এইগুলোর দিকে নজরদারি করা হয় না? যে মানুষটা শুরুর দিনেই বসছেন এবং এই হকার উচ্ছেদ, তুমি যে উদাহরণটা দিয়েছো সুভাষ চক্রবর্তীর সময়ে, তার পরবর্তী সময়েও কিন্তু গোটা রাজ্য জুড়ে না হোক পাটে পাটে বিভিন্ন পঞ্চায়েত পুরসভা এলাকায় হকার উচ্ছেদ হয়েছে, দোকানপাটকে সরিয়ে দেওয়া হয়েছে সরকারি জমি থেকে, আবার কিন্তু পুনরায় দেখা গেছে যে মাসখানেকের মধ্যেই বসে গেছে। আমরা কিন্তু শীতের দিনে, বর্ষার দিনে শহর দুর্গাপুরেও সেই ছবি দেখেছিলাম এবং ছবিটা বদলায়নি, মাসখানেকের মধ্যে আবার কিন্তু সবাই বসে গেল। শুরুতেই পণ্ডিতদা এটাকে কেন এরা মানে দমন করে না? কেন পুরসভা পঞ্চায়েতগুলো, এটা কি আদতে পুরসভা পঞ্চায়েতের কি এখানে কোনো যোগসূত্র থাকে, নাকি স্থানীয় নেতাদের এক্ষেত্রে সবচেয়ে বেশি মানে ভূমিকা থেকে থাকে? মানে এটা একেবারে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং সেখানে উত্তরটা তুমি কিছুটা দিলে। সেটা হচ্ছে যে যখন হকার যখন সরকারি জায়গা দখল করে প্রথম যখন তারা কাঠামোটা তৈরি করে, তখন তার উপরে নজরদারি যদি না থাকে তাহলে খুব স্বাভাবিকভাবে সেই কাঠামোটা আস্তে আস্তে বড় রূপ পায়, তারপরে পূর্ণাঙ্গভাবে তারা একটা দোকান তৈরি হয়ে যায় এবং একটা দোকান তৈরি হয়ে যাওয়ার পরে সেই দোকানটাকে ভেঙে সরানো সেটাও কিন্তু সরকারের পক্ষে একটা খরচ সাপেক্ষ ব্যাপার। তাদেরকে পুলিশ প্রশাসনকে আনতে হয়, তাদেরকে সরকারি বিভিন্ন কর্মচারীদের আনতে হয় এবং সবথেকে বড় কথা ডোজার সবকিছু গাড়ি ভাড়া করতে হয়, সবকিছু আনতে হয়, ডাম্পার আনতে হয়, ডোজার আনতে হয়, জেসিবি আনতে হয়। ফলে একটা বিরাট বড় মানে সরকারি যে কোষাগার থেকে একটা বড় বড় টাকা সেখানে খরচ হয় এবং সেই টাকাটা অবশ্যই আমাদের করদাতাদের টাকা। এবং আমি এটা মনে করি যে এটা অত্যন্ত অন্যায় যে যখন তুমি কেউ বসছে তার উপরে নজরদারি করার জন্য শুরুতেই কেন বলছো না, এবং প্রত্যেকটা বিশেষ করে পুরসভা এবং যে উন্নয়ন কর্তৃপক্ষ যারা হকার উচ্ছেদ করতে হঠাৎ করে এত উৎসাহ নিয়ে ঝাঁপিয়ে পড়লেন, তাহলে তারা সারা বছর ধরে করেন কি? এই প্রশ্ন তো উঠবে। মানে আজকে মুখ্যমন্ত্রী বলেছেন বলে আপনারা পথে নামলেন, একদম। তাহলে মুখ্যমন্ত্রী এতদিন বলেননি বলে আপনারা পথে নামলেন না। এবং প্রত্যেকটা এই পুরসভা হোক বা অন্যান্য যে সরকারি যেগুলো দপ্তর আছে তাদের কিন্তু এই হকারদের ওপর নজরদারি করার জন্য একটা দপ্তর আছে। এই দপ্তরের যারা কর্মী তারা কি করেন, এটা যে 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে যে মুখ্যমন্ত্রীর একটা নির্দিষ্টভাবে একটা অভিযোগ ছিল যে এই হকাররা কিন্তু যদি স্থানীয় নেতাদের যদি সেখানে যদি ইন্ধন না থাকে এবং স্থানীয় নেতাদের যদি প্রশ্রয় যদি না থাকে তাহলে কিন্তু তাদের সেখানে বসা কিন্তু কোনোভাবেই সম্ভব ছিল না। এবং এও তিনি বলেছেন, রাগঢাক করে বলেননি, যে সেখানে স্থানীয় নেতাদের একটা নির্দিষ্ট সেখানে ভাবে তাদের একটা তোলাবাজির সঙ্গে তারা রীতিমতো যুক্ত সেখানে, এবং সেখানে মান্থলি হোক, এটাকে আমরা সাধারণ ভাষায় বলে থাকি মান্থলি নেওয়া, একদম মান্থলি হতে পারে, যে কোনো ভাবে হতে পারে, একটা তোলার সঙ্গে তারা জড়িত, একটা নির্দিষ্ট মাসোহারার সঙ্গে তারা জড়িত এবং পুলিশ তারাও কিন্তু একটা মাসোহারার সঙ্গে জড়িত, সব জেনে শুনেও নিশ্চয়। এই কথা বলতে আমাদের কোনো দ্বিধা নেই। এবং যে কথা তুমি আজকে আলোচনা করছো যে দীর্ঘ সময় ধরে এই যে অব্যবস্থা, একদম পণ্ডিতদা কোট আনকোট অব্যবস্থা চলে এলো, কেন এর বিরুদ্ধে এতদিন প্রশাসন বলল না? আপনি চলে যান উত্তরবঙ্গে জলপাইগুড়ি, চলে যান সরাসরি শিলিগুড়ি শহর, চলে যান কম বেশি আলিপুরদুয়ার, আমরা চলে যাই মালদহের ইংলিশ বাজার, আমরা চলে যাই সরাসরি দক্ষিণবঙ্গের আমরা যদি দেখি বহরমপুর সদর শহরে, আমরা চলে যাই বীরভূমের রামপুরহাটে, সিউড়ি সদর শহরে, আমরা চলে যাই পূর্ব বর্ধমানের সদর শহরে, আমরা চলে যাই পশ্চিম বর্ধমান জেলার একেবারে শিল্প শহর দুর্গাপুরে, আমরা চলে যাই তার থেকে ভয়ানক অবস্থা রানীগঞ্জে, আমরা যদি চলে যাই যে তার থেকে আরো বেশি অনেক বেশি ভয়ানক অবস্থা, তাহলে দেখা যায় যে দক্ষিণবঙ্গের অন্যতম যে শহর শুধু বলে নয়, সারা রাজ্যের ভারতবর্ষের অন্যতম শহর, তা হলো আসানসোলে। কোনটা রাস্তা, কোনটা ফুটপাত, কোনটা হকার আর কোনটা সাধারণ মানুষের দোকানে ঢোকার রাস্তা আর কোনটা দোকান,
এটা আপনাকে, আপনি যদি আসানসোল শহরে 1 মাসও থাকেন, আপনি যদি 1 বছরও থাকেন, আপনার সেটা বুঝে উঠতে অন্তত 1টা দশক লেগে যাবে। কিন্তু কেন এমন অবস্থা? যে রাস্তার মাপ তার থেকে যথেষ্ট দূরে আসানসোল, দুর্গাপুর বা বিভিন্ন রামপুরহাট, বোলপুর, সিউড়ি সদর শহরে অনেকটা দূরে রয়েছে অন্যান্য দোকানপাট। দোকান থেকে যতটুকু রাস্তা তার মধ্যে রয়েছে দোকান থেকে নেমেই একটা জায়গা, তারপরেই রয়েছে ড্রেন, কোথাও কোথাও একেবারে লাগোয়া ড্রেন, কোথাও আবার তারপরে ফুটপাত পড়ছে, তারপরে রাস্তা পড়ছে। এই সেম অ্যাজ কিন্তু যে মাপ, সেই মাপ কিন্তু দুধারে। এতদিন পর্যন্ত সেই সমস্ত পুরসভা, পঞ্চায়েত, ডেভেলপমেন্ট অথরিটি তারা কেন এইদিকে নজর দিল না? স্থানীয় যারা চেম্বার অফ কমার্স, তাহলে তাদেরই বা কি ভূমিকা রইল? আর এই যে দিনের পর দিন যে বাড়বাড়ন্ত, কারো বাড়বাড়ন্ত বলা যেতে পারে, কেউ আবার ভেবেছেন যে এভাবেই হয়তো তার দিনাতিপাত চলবে, এইভাবেই হয়তো দিনের পর দিন চলে যাবে। কেন এতদিন এ প্রসঙ্গে স্থানীয় যে প্রশাসন তারা কেন এ নিয়ে নজর দিলেন না? কেন জেলা পরিষদ নজর দিলেন না? কেন সরাসরি জেলা প্রশাসন নজর দিলেন না? মহকুমা প্রশাসন, ব্লক প্রশাসন, পুরসভাগুলো, পুলিশ কেন এতদিন নজর দিলেন না? এর ফলস্বরূপ কি হচ্ছে না, এর ফলস্বরূপ আমরা যেখানে এবার আসবো, যে এর ফলস্বরূপ আপনার যে রাস্তা দিয়ে গাড়ি চালানোর কথা, আপনি সেই রাস্তা দিয়ে গাড়ি চালাতে পারছেন না। যে রাস্তার পাশে আপনার গাড়ি রাখার কথা, আপনি রাখতে পারছেন না। যে ফুটপাত আপনার ব্যবহারের কথা, সেই ফুটপাতে দেখা যাচ্ছে যে দোকানদার দোকান করছে। তার দোকান কিন্তু দেখতে গেলে দেখা যাবে যে পিছনে অন্তত পক্ষে 4 থেকে 5 হাত দূরে তার দোকান। অর্থাৎ বহু জায়গায় দেখা যায় যে আপনার যে তার যে দোকানটি কিন্তু নির্দিষ্ট স্থানে, হয়তো তার সরকারি কোনো দোকান সরকারিভাবে তিনি নিয়েছেন, অথবা কোথাও বেসরকারিভাবে কারো না কারো আপনার আমার বাড়ি তিনি নিচে দোকান রয়েছেন। দোকান হয়ে গেছে গোডাউন, আপনার যে দোকানের সামনে তা হয়ে গেছে তার মাল রাখা নির্দিষ্ট ঠিকানা, এবং আপনার যে ফুটপাত তা হয়েছে তার বিক্রি বাটার জায়গা। এই যে চরম অব্যবস্থা এতদিন পর্যন্ত চলে আসছে, এর জন্য সাধারণ মানুষের যে নিত্য যাতায়াত, সেই নিত্য যাতায়াত বাধাপ্রাপ্ত হচ্ছে। তার ফলে একটা যে শহর, সেই শহরের প্রতিদিনের যে ডেভেলপমেন্ট, সেই শহরের যে এগিয়ে চলা, সেই শহরের প্রতিদিনের যে যাত্রাপথ, তা কিন্তু যথেষ্টই রুদ্ধ হচ্ছে। এক কথায় বলা যেতে পারে যে শহর হাঁসফাঁস করছে। পণ্ডিতদা, একদমই। এবং আমি এটা অত্যন্ত সুন্দরভাবে তুই যে চিত্রটা তুলে ধরলে, তার সঙ্গে আমি একটা সংযোজন করতে চাই নির্দিষ্টভাবে। আসানসোল একটা অত্যন্ত জনবহুল একটা শহর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শহর। এবং আসানসোলে একটা জিনিস, যে আসানসোলের যে হটন রোডের মোড় একটা খুব গুরুত্বপূর্ণ একটা জংশন। দাদা তুমি তো হটন রোড তো অনেক পরে গেলে, আমরা যদি ধরে নিচ্ছি একদম বিবি কুশাগ্রাম থেকে, আমরা সেটা আছে বিবি কলেজ থেকে আমরা ধরে নিচ্ছি, একদম সেটা তো আছেই, সেখানে আমি আসছি। আমি হটন রোডের কথা এই জন্য বললাম যে হটন রোড এত গুরুত্বপূর্ণ একটি রাস্তা, যে হটন রোড আসানসোলের প্রায় জীবন রেখা বলা যায়, একটা লাইফ লাইন। সেই হটন রোড কেন্দ্রবিন্দু, সেই হটন রোডকে আমরা সম্প্রতি দেখছি যে সেই হটন রোডকে জবরদখল করে, সেখানে এক পাশ দখল করে সেখানে রীতিমতো স্টল তৈরি হয়ে গেল। অথচ পুরসভা সেখানে 1 কিলোমিটার দূরেও নয় পুরসভা, কাদের ইন্ধনে সেই হলগুলো, স্টলগুলো তৈরি হলো। অথচ এই হটন রোড দিয়ে আসানসোলের জেলা হাসপাতাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাসপাতাল, সেই হাসপাতালে যাওয়ার মূল রাস্তা, সেটি কলেজে যাওয়ার একটি রাস্তা, আদালতে যাওয়ার রাস্তা, বিভিন্ন রাস্তায় হটন রোডের ওপর দিয়ে বিভিন্ন জায়গাতে যেতে হয়। এই জনবসতি তো আছেই। সেখানে কাদের ইন্ধনে তারা বসেছেন এবং কেন বসছেন, এবং অথচ এত অসুবিধা থাকা সত্ত্বেও মানুষ অত্যন্ত কষ্ট করে, এবং দিনে রাতে সেখানে আমরা দেখেছি যে কোনো মানুষ তিনি গাড়ি নিয়ে যান, হেঁটে যান, সাইকেল নিয়ে যান, মোটরসাইকেল নিয়ে যান, তিনি কিন্তু সুষ্ঠুভাবে সেই রাস্তা পার হতে পারবেন না। পণ্ডিত, এখানে আমি আরো একটি সংযোজন করে দিই, তুমি অবশ্যই হয়তো আসতে বা একটু পরেই নিশ্চয়ই আলোচনা করবে, যে শুধুমাত্র আসানসোল নয়, আসানসোল সহ মফস্বলের একাধিক শহরে এমন বাজার আছে। আমরা যে আসানসোলটাকে একটু উদাহরণস্বরূপ দেখা যায়, যে আসানসোল সহ বেশ কিছু শহরের যানজটের সমস্যা সমাধান করার জন্য, এই যানজটের সমস্যার কথাটা এলো কোথা থেকে, উদ্ভূত কোথা থেকে এই কথার জন্ম হলো? একমাত্র জায়গা তা হলো সঠিক সময়ে সরকার এবং প্রশাসন নজরদারি না করার ফলে হকাররা, ছোট ছোট দোকানদাররা, তারা যেখানে খুশি সেখানে তারা বসেছে। সঠিক রাস্তার মাপ দিনের পর দিন সংকুচিত হয়েছে,
ফলে কিন্তু রাস্তায় যানজট তীব্র থেকে একদম একটা গোটা ফুটপাত দখল হয়েছে এবং এই যানজট সমস্যা হবার ফলে একটা সময় আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং ডেভেলপমেন্ট অথরিটি আসানসোল দুর্গাপুর তারা কিন্তু একটা উদ্যোগ নেয় যে এই বাজারটাকে অন্যত্র স্থানান্তরিত করতে হবে। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিশেষ উদ্যোগে সেই বাজারটিকে হটন রোড, যে কথাটা পণ্ডিতা তুমি বলছো, হটন রোড থেকে কিছুটা পেরিয়ে চার্চের ঠিক উল্টো দিকে যথেষ্ট পরিমাণে দোকান করা হয়। শুধু দোকান নয়, সেখানে একেবারে সারিবদ্ধভাবে একটা নতুন মার্কেট গড়ে তোলা হয়, টাইপ অফ কমপ্লেক্স বলা যেতে পারে। সেখানে দেখা গেল যে গোটা এই হকার বাজারটাকে সেখানে তুলে নিয়ে যাওয়ার কথা। সেখানে বহুজন দোকান পেলেন, অধিকাংশ জন, আবার কেউ কেউ হয়তো ওপেন টেন্ডারে কোনো সময় কোনো টেন্ডারে পেলেন না। আলটিমেট কিন্তু হকারদের জন্য একটা নির্দিষ্ট বাজার তৈরি করে দেওয়া হলো। সেখানে তারা দোকানও নিলেন, আবার সেখান থেকে উঠে এসে মাসখানেক পেরোতে না পেরোতেই ছবি যা ছিল তাই। আসানসোল শহরের বা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি বৃহৎ দোকান, যারা দীর্ঘ সময় ধরে, প্রায় আমার থেকে পণ্ডিতা তুমি আরো ভালো জানবে, প্রায় 100 বছর ধরে তারা দোকানপাট করছেন, আজ তাদের দোকান দেখা যায় না, তাদের হোটেল দেখা যায় না, ব্যাংক দেখা যায় না, পোস্ট অফিস দেখা যায় না। কারণ কি? সামনে সেই সমস্ত হকাররা। তাহলে পণ্ডিতদা, যখন একটা আলাদা করে বাজার তৈরি করে দেওয়া হলো, দুর্গাপুর জংশন মলের পিছনে বাজার তৈরি করে দেওয়া হলো, এডিডি এর ওখানে দোকান আছে, বিভিন্ন জায়গায় সরকারিভাবে কিন্তু স্টল করে দেওয়া হলো, তারপরেও হকাররা আবার যে কি সেই একই জায়গায় তারা এসে বসলেন এবং সরাসরি না, এটা একেবারে একটা রাজনৈতিক ইন্ধন এবং রাজনৈতিক দলের সরাসরি আশীর্বাদ ছাড়া এই ধরনের সম্ভব না। আমি তোমাকে নির্দিষ্টভাবে বলতে পারি, আসানসোলে যে মূল যে জিটি রোড, যার ওপরে আসানসোলের মূল অস্তিত্ব এবং যার ধারে খুব বড় বড় শোরুমগুলো আছে, সেই তার যে রাস্তা, তাদের যে ফুটপাত, সেই ফুটপাতটা বাম আমলেরও আগে থেকে সেখানে সেই গোটা ফুটপাতটা দখল হয়েছে এবং সেখানে একেবারে স্থায়ী স্ট্রাকচার তৈরি হয়েছে এক শ্রেণীর মানুষ, এবং রীতিমতো সেখানে কোনো মানুষের প্রতিবাদ করার কোনো জায়গা নেই। এবং সব থেকে বড় কথা, সেখানে তারা জেনারেটর পর্যন্ত বসিয়েছেন, তাতে সেই জেনারেটরে সেই সমস্ত হকারদেরকে আলো দেওয়া হয়। বারবার সেই জিনিসটা নিয়ে বাম আমলে সেটা নিয়ে একবার তুলবার চেষ্টা করা হলো, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক কারণে, এবং অবশ্যই যেহেতু ভোটের রাজনীতি আমাদের দেশে খুব বড় একটা রাজনীতি, শুধু আমাদের রাজ্য বলে নয়, যে কোনো রাজ্যে, ফলে তাদেরকে আর স্থায়ীভাবে তোলা হলো না। সব থেকে দুর্ভাগ্যজনক হচ্ছে যে আসানসোলের যে বাজার মূল, যেখানে আসানসোল দিয়ে মানুষ যেখানে যাতায়াত করবেন, সেই বাজারের মাঝখানে সেখানে সাইকেল স্ট্যান্ড, সেখানে এবং কয়েকটি সাইকেল স্ট্যান্ড, একটি নয় কয়েকটি, বাইক, 4 চাকা, মোটরসাইকেল, সবকিছু। তার মানে আমাদের হয় ধরে নিতে হবে যে তারা পুরসভার অনুমতি ছাড়াই করছেন, কেউ দেখার নেই, কেউ অভিভাবক নেই, অথবা তারা পুরসভা বা সরকারিভাবে তারা নিশ্চয়ই সেখানে পারমিশন পেয়েছেন বলে করেছেন। এই উত্তরটাই বা দেবে কে? একদমই এটা ঘটনা যে তাদের পারমিশন ওই জায়গাটাতে পুরসভা দেওয়ার জায়গায় নেই। পুরসভা আমার মনে হয় যে এটা পুরসভা পারমিশন দিতে পারে না, অন্তত সরকারিভাবে দিতে পারে না, হয়তো দিতে পারে না, হয়তো বেসরকারিভাবে বা হকারদেরকে নিয়ে রাজনীতি করা। তোমাকে আমি পরিষ্কার কথা বলতে চাই যে এক সময়ে স্বাধীনতার পরে যখন দেশে প্রচুর উদ্বাস্তু আগমন হয়েছিল, তখন সেখানে ফুটপাতে তাদের দুবেলার আহার জোটানোর তাগিদে প্রচুর হকার সেখানে ফুটপাতে বসেছিলেন। তারা সরকারি ইচ্ছেতে হয়তো ইন্ধনে বসেনি, কিন্তু তারা নিজেরাই বসেছিলেন, কারণ কর্মসংস্থান সেখানে ছিল না। কিন্তু পরবর্তী ক্ষেত্রে তাদেরকে নিয়ে বামপন্থী দলরা, সেই হকারদেরকে নিয়ে তারা তাদের দল বাড়িয়েছেন, ভোটের রাজনীতিতে তারা তাদের কাছ থেকে ভোট নিয়েছেন, তাদেরকে বসিয়েছেন। এটা একেবারে পরিষ্কার, এতে কোনো দ্বিমত নেই। পরবর্তী ক্ষেত্রে এই যে ট্র্যাডিশনটা কিন্তু আর বন্ধ হয়নি, এই ট্র্যাডিশনটা চলছেই। যে যখন ক্ষমতায় আসেন, হকাররা কিন্তু তাদের সঙ্গেই থাকেন, এটা খুব স্বাভাবিক। কিন্তু সমস্যাটা হচ্ছে, আমি দুর্গাপুরের কথায় যদি আসি, এত গুরুত্বপূর্ণ একটা শহর, এবং এটা বলতে পারবে না যে রাজ্যের মধ্যে অন্যতম সাজানো গোছানো শহর, পরিকল্পিত শহর বলতে দুর্গাপুর শহর। সেই পরিকল্পিত শহরে
একটি অত্যন্ত কেন্দ্রস্থলে বিগ বাজার তৈরি হলো, প্রচুর মানুষ সেখানে যাতায়াত করেন নিয়মিত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। সেই বিগ বাজারের সামনে সেখানে প্রচুর হকার খুব স্বাভাবিকভাবে বসেছিল, তাদেরকে উচ্ছেদ করা হলো। অতি সম্প্রতি কথা আমি বলছি, উচ্ছেদ করে এডিডিএ সেখানে সাইকেল স্ট্যান্ড তৈরি করার জন্য সেখানে একজনকে টেন্ডার দিয়ে দিলে, অনুমতি দিয়ে না, তিনি কে? হ্যাঁ, তিনি কে? এই শহরে কি আর কেউ ছিল না? হ্যাঁ, তিনি অনুমতি পেলেন, টেন্ডার দিয়েই পেলেন। কিন্তু তার কি ব্যবসা, বৈধ ব্যবসা না অবৈধ ব্যবসা কি করেন, শোনা যায় যে বালি কারবারের সঙ্গে তিনি জড়িত ছিলেন। তো সেইখানে দেখা গেল যে সাইকেল স্ট্যান্ডটা দেওয়া হয়েছে, কিন্তু হকাররা কিন্তু তাদের জায়গা থেকে ওঠেনি, তারা কিন্তু আবার সেই সাইকেল জায়গা দখল করে ঘুরে ফিরে আরো জায়গা দখল করে তারা কিন্তু সেই সাইকেল স্ট্যান্ডের সামনে বসে গেল। এবং পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে সেই সাইকেল স্ট্যান্ড যিনি পেয়েছেন তিনি সেই হকারদের থেকে তোলা আদায় করতে শুরু করলেন, যেহেতু তিনি সামনে তাদেরকে বসতে দিয়েছেন। এইরকম অভিযোগ, নানা অভিযোগ জমা হচ্ছে। এবং জংশন মলের ঠিক পিছনে অনেকগুলো সরকারিভাবে স্টল করে দেওয়া হয়েছে, অধিকাংশ সরকারি স্টল বন্ধ। একদম। আমি সব থেকে বড় কথা হচ্ছে একই ব্যাপার আসানসোলে, এবং আসানসোলে এই নিয়ে রীতিমতো মানে শাসক দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব দেখা গেছে। যে আজকে হকারদের নেতৃত্বের এক শ্রেণীর নেতৃত্ব, তারা বলছেন যে তাদের সমর্থকদের বা তাদের সদস্যদের জন্য যে স্থানীয় যে দোকানঘরগুলি বানিয়ে দেওয়া হয়েছিল পুরসভা থেকে, পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে সেগুলি তারা পাননি, তাদেরকে এটা অকশন করে অন্যদেরকে দিয়ে দেওয়া হয়েছে আরো অনেক বেশি টাকাতে। ফলে তাদের সঙ্গে একটা দ্বন্দ্ব, পুরসভার সঙ্গে, পুরসভারই নেতা তাদের সঙ্গে একটা দ্বন্দ্ব লেগেই রয়েছে। এবং সেটা নিয়ে রীতিমতো আসানসোলে একটা বিক্ষোভ দেখা গেছে যে তারা জায়গা ছেড়ে দিলেন, তারা হকারদেরকে বললেন যে আমরা জায়গা ছেড়ে দিচ্ছি, সেখানে পার্মানেন্ট স্টল হবে এবং সেই স্টলে তাদেরকে জায়গা দেওয়া হবে। পরবর্তী ক্ষেত্রে দেখা গেল সেই স্টলে কিন্তু তারা জায়গা পেলেন না, বাইরের লোকদেরকে এসে সেই স্টলগুলোকে কিন্তু অকশন করে বিক্রি করে গেলেন, তারা কিন্তু আবার তারা বেকার হয়ে গেলেন। এই যে হকারদেরকে নিয়ে যে একটা রীতিমতো টানা পড়েন এবং রাজনীতি, এইটা কিন্তু আমাদের রাজ্যে কিন্তু এতটা ভয়ঙ্করভাবে প্রত্যেক রন্ধ্রে রন্ধ্রে যেখানে গেঁথে গেছে যে এখান থেকে মুক্ত হওয়ার খুব উপায় নেই। যেটা তুমি বললে যে যখন প্রথম এই যে কোনো স্টল তৈরি হয়, যে কোনো রাস্তা দখল করে যখন তারা রীতিমতো একটা কাঠামো তৈরি করছেন, তখন কোনো নজরদারি না থাকার ফলে আজকে আস্তে আস্তে গিয়ে পরবর্তী ক্ষেত্রে কি হয়, 5 বছর 10 বছর 15 বছর তারা যখন স্থায়ীভাবে সেখানে ব্যবসা করেন, পরে সেখানে কিন্তু তাদের একটা অধিকার জন্মে যায়। ফলে তারা এমনটাই দাবি করেন যে আমাদেরকে পুনর্বাসন দিতে হবে এবং পুনর্বাসন না দিলে আমরা উঠবো না। কিন্তু যখন দেখা গেছে বিগত দিনে এটাও দেখা গেছে যে তাদের পাশে পুনর্বাসনের দাবির জন্য কেউ না কেউ, কোনো না কোনো রাজনৈতিক দল, একদম কেউ প্রকাশ্যে, কেউ আবার তারা রাতের অন্ধকারে তাদের পাশে দাঁড়িয়ে গেলেন। এবং দেখা যাচ্ছে যে শাসক দলের মানে যে শাসক দল পুরসভা শাসন করছে সেখানকারই নেতা তিনি বিক্ষোভ দেখাচ্ছেন যে পুনর্বাসন দিতে হবে হকারদেরকে। অর্থাৎ এই সমস্যাটা এমনই একটা গভীর সমস্যা যে এই সমস্যাটাকে কিন্তু দীর্ঘদিন ধরে আমার মনে হয় যে এক শ্রেণীর নেতা তারা কিন্তু জিয়ে রেখেছেন। জিয়ে রাখার কারণটা হচ্ছে যে এক তো হচ্ছে খুব স্বাভাবিকভাবেই একটা ভোটের রাজনীতি তো আছেই, দ্বিতীয় হচ্ছে সেখানে তোলাবাজির একটা বিরাট বড় ঘটনা তো আছেই, কিন্তু পাশাপাশি যেটা হচ্ছে যে সেখানে তার যে একটা রীতিমতো যে হকারদেরকে তিনি নেতা হিসাবে নিয়ন্ত্রণ করেন সেটাও কিন্তু তার একটা দেখানোর মতো অধিকার আছে, যেটা মুখ্যমন্ত্রী কিন্তু এটা বলেছেন যে অনেক স্থানীয় কাউন্সিলরও কিন্তু এটার সঙ্গে জড়িত বলেছেন তিনি। ফলে কারণ না কারণ ইন্ধন ছাড়া তো সম্ভব নয় দীর্ঘদিন ধরে। আমরা পুরসভার কথা বলছি, পঞ্চায়েতের কথা বলছি, ডেভেলপমেন্ট অথরিটির কথা বলছি, এই যে বিভিন্ন এলাকায় যে চেম্বার অফ কমার্স গুলো থাকে তারা বলে যে সেই শহরের নাকি শহরকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদেরও নাকি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, এবং আমরা সেটা মনে করি যে একটা চেম্বার অফ কমার্স সেই শহরের সেই এলাকার সামগ্রিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদেরও কিন্তু একটা পার্ট। যেদিন এই হকাররা বসলো, যেদিন এই হকারটা একটা বাঁশ গেঁথেছিল, তারপরে 4টে বাঁশ থেকে আরম্ভ করে ধীরে ধীরে
মানে বাঁশের, তারপরে কাপড়ের, স্থায়ী একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেল। সেদিন কি চেম্বার অফ কমার্স গুলো দেখলেন না? যেদিন এদের নিয়ে রাজনীতি হলো, তোলাবাজি হলো, সেদিন চেম্বার অফ কমার্স দেখলেন না? একটা শহরের যে তুমি যেটা শুরুতেই বলছিলে যে উন্নত জীবনযাত্রার ক্ষেত্রে যে এগিয়ে চলা, এত বাস, এত গাড়ি, সাধারণ মানুষের আজকে টু হুইলারের সংখ্যা, মানে একটা বাড়িতে এক একজনের 3টে করে টু হুইলার, এবং একটা বাড়িতে 10 জন সদস্য থাকলে দেখা যাচ্ছে যে 6টা টু হুইলার। হ্যাঁ, এখন যেহেতু সমাজ অনেক দ্রুতগামী হয়েছে এবং খুব স্বাভাবিকভাবেই সেটাও তো আটকে যাচ্ছে, শহরের গতি আটকে যাচ্ছে। তাহলে চেম্বার অফ কমার্স গুলোর কি এক্ষেত্রে না, চেম্বার অফ কমার্সের প্রসঙ্গে আমি যেটা বলছি যে নিশ্চয়ই তাদের নিশ্চয়ই একটা ভূমিকা আছে, কিন্তু মনে রাখতে হবে যে তারা তো দায় এড়িয়ে যেতে পারে না। সে চেম্বার অফ কমার্সের যেমন ভূমিকা আছে, পাশাপাশি তেমনি যে অনেক যেগুলো সামাজিক সংগঠন, তাদেরও কিন্তু ভূমিকাকে অস্বীকার করা যাবে না। কারণ হচ্ছে একটা কথা মনে রাখতে হবে যে যে চেম্বার অফ কমার্স তাদের কিন্তু তারা সরকারকে কিন্তু এই বিষয়ে, এই সমস্যা নিয়ে, হকারদের সমস্যা নিয়ে তারা আলোচনায় বসতে পারে, তারা সরকারকে এই সমস্যা নিয়ে জানাতে পারে, কিন্তু যেহেতু তাদের হাতে তো কোনো প্রশাসনিক ক্ষমতা নেই, তারা কিন্তু হকার তুলতে পারবে না। তারা কিন্তু সহযোগিতা করতে, তারা হয়তো আজকে উন্নয়ন সংস্থার সঙ্গে বৈঠক করে বসতে পারে বা পুরসভার সঙ্গে বৈঠক করে বলতে পারে যে এই রাস্তাগুলো সমস্ত দখল হয়ে যাচ্ছে, আমরা চাইছি যে এই রাস্তাগুলোকে মুক্ত করা হোক, হকার মুক্ত করা হোক। কিন্তু তাদের হাতে যেহেতু প্রশাসনিক, যেহেতু তারা বেসরকারি সংস্থা, তাদের হাতে তো কোনো সরকারি কোনো ক্ষমতা থাকবে না, তাদের হাতে কোনো পুলিশ ক্ষমতা থাকবে না, ম্যাজিস্ট্রেটের ক্ষমতা থাকবে না। ন্যাচারালি তারা একটা আলোচনাটা করতে পারে, কিন্তু সহযোগিতা করতে পারে। এবং যে কোনো শহরকে আধুনিক শহর করে গড়ে তুলতে গেলে চেম্বার অফ কমার্স এবং পাশাপাশি আরও যারা অনেক যেগুলো সামাজিক সংস্থা আছে, তাদের প্রত্যেকেরই একটা দায়িত্ব আছে যে শহরকে সুন্দরভাবে পরিচ্ছন্ন করে সেখানে মানুষের জন্য অন্তত শহরকে অন্তত পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন এবং হকার মুক্ত রেখে একটা পরিচ্ছন্ন শহরকে বাস করা। এবং আজকে আমরা যদি একটা পরিচ্ছন্ন শহরে, হকার মুক্ত শহরে, ঝকঝকে রাস্তা দিয়ে আমরাই যদি থাকি, আমাদের শহরকে নিয়ে আমাদের গর্ব হবে। এটাও তো পণ্ডিত এই প্রসঙ্গে বলে রাখা ভালো, তুমি যেখানে গর্বের কথা বলছো সেখানে কিন্তু গর্বের ঠিক উল্টো দিকের একটা জায়গা তুমি অত্যন্ত ভালো করে জানো, এবং তুমি দীর্ঘ সময় উত্তরবঙ্গে কাটিয়েছো, শিলিগুড়ি শহরে কাটিয়েছো। শিলিগুড়ি থেকে আরম্ভ করে জলপাইগুড়ি, মালদহ থেকে আরম্ভ করে মুর্শিদাবাদ, বীরভূম থেকে বাঁকুড়া, বর্ধমান থেকে পুরুলিয়া, যে সমস্ত সদর শহর রয়েছে, মহকুমা শহরগুলো প্রাচীন রয়েছে, সেই সমস্ত প্রাচীন শহরের যে বাজারগুলো, সেই বাজারগুলো কিন্তু পণ্ডিতদা আজকে ধুঁকতে বসেছে। আমি একদম খুব গুরুত্বপূর্ণ একটা কথা তার প্রধানকে আমি আসবো পণ্ডিতদা। এই যে প্রাচীন বাজারগুলো, আমরা যদি শিউড়ি একেবারে সদর, মানে ভেতরের বাজারটাকে আমরা ধরে নিই, আমরা যদি আসানসোলের যেটা সদর বাজার সেটাকে যদি ধরে নিই, আমরা যদি দুর্গাপুর শহরের বেনাচিতি কিংবা দুর্গাপুর 1, দুর্গাপুর 1-এর যে বাজার, স্টেশন সংলগ্ন যে বাজার, সেই বাজারের কথা তাহলে আমরা যদি ধরে নিই, তাহলে দেখা যাবে যে হকাররা যেখানে সেখানে বসেছে, শুরুতেই কেউ বাধা দেয়নি, সঠিক সময়ে প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ার ফলে রাস্তার মাপ কমেছে। তুমি বা আমি সাধারণ মানুষ, আমরা যে গাড়ি নিয়ে ঢুকতে পারছি না, আবার গাড়ি নিয়ে ঢুকলে সেই গাড়ি রাখাটা হচ্ছে এক মহা বিপদ। অর্থাৎ আমি গাড়ি রাখবো ভিড়িঙ্গি মোড়ে আর আমি বাজার করতে যাব প্রান্তিকাতে, এরকম একটা কঠিন সমস্যার সম্মুখীন, যার ফলস্বরূপ দিনের পর দিন পুরনো বাজারগুলো মার খাচ্ছে এবং সাধারণ মানুষ কখনো শখে ঠান্ডা হাওয়া খেতে, আবার কখনো কখনো আমোদ প্রমোদের জন্য, আবার কখনো কখনো বাধ্যতামূলকভাবে তাদেরকে শপিং মলে গিয়ে বাজার করতে হচ্ছে, যার একটাই কারণ, সেটা হচ্ছে যে এই রাস্তাগুলোর মাপ কমে যাওয়া। রাস্তাগুলোতে কি আছে? মিনি বাস আছে। রাস্তাগুলোতে কি আছে? যদি মিনি বাসকেও আমরা সঠিকভাবে জিজ্ঞাসা করি, তাহলে তাদেরও আজকে প্রায় মরণ বাচন দশা। কিভাবে তারা ব্যবসা বাঁচাবেন? কি কারণ? না, সেখানে আছে অটোর দৌরাত্ম্য, স্পেশালি টোটোর দৌরাত্ম্য। কি করে টোটো নামে কেউ জানে না, কে রেজিস্ট্রেশন দেয় সেটাও কেউ জানে না, টোটো কে দেখে সেটাও কেউ জানে না, টোটো নিয়ে নিত্য প্রতিদিন কোনো না কোনো বিবাদ, পরের দিন আবার সব ঠিক হয়ে যায়। আর সেই টোটোর সরকারিভাবে যা জানা যাচ্ছে, নিয়ম অনুযায়ী তাদের জাতীয় সড়কে ওঠার কিন্তু কোনো অনুমতি নেই, কিন্তু শহরাঞ্চলে জাতীয় সড়কের ওপরে উঠেও
টোটো কিন্তু আজকে যাত্রী পরিবহন করছে, পুলিশেরও কিন্তু দেখার কোনো কিছু নেই নাকের ডগা দিয়ে। এই অবস্থায় দাদা যে প্রাচীন বাজারগুলো, সেই বাজারগুলো তো ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। তুমি দীর্ঘদিন শিলিগুড়িতে ছিলে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ যে প্রাচীন বাজার যে সমস্যা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের সূচনা করলে তুমি। আমি তোমাকে বিশেষ করে বলতে পারি যে আজকে আমাদের রাজ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর হচ্ছে, ভৌগোলিক অবস্থান যার অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শিলিগুড়ি। এবং একই সঙ্গে শিলিগুড়ির সঙ্গে এবং আসানসোল, অবশ্যই, এবং শিলিগুড়ির সঙ্গে, শিলিগুড়িকে বলে যে পূর্বাঞ্চলের একটি দরজা, প্রবেশদ্বার। এবং সেই শিলিগুড়ির সমস্যা হচ্ছে, আমি তোমাকে একটা কথা প্রসঙ্গে আগে বলেছিলাম, আবার সেটা বলতে চাইছি, যে আমাদের প্রত্যেকটা শহর সেটাই হচ্ছে কিন্তু অত্যন্ত জনবহুল শহর, এবং যেহেতু আমাদের এই জনসংখ্যার সঙ্গে তাল রেখে রাস্তাঘাট তৈরি হয়নি বা বাড়ানো সম্ভব হয়নি, ফলে প্রত্যেকটা শহরেই আমাদের প্রচুর জনসংখ্যা যেমন বৃদ্ধি পেয়েছে সেই অনুযায়ী রাস্তা তৈরি হয়নি। শিলিগুড়ির একটা সমস্যা হচ্ছে, রাস্তার মাটি কাটার আগেই একদম রাস্তাটা কমপ্লিট হয়নি। শিলিগুড়ি শহরের একটা এত বড় গুরুত্বপূর্ণ শহর, সেই শহরের ওপরে আগে নজরদারি করা কেন হয়নি, এটা নিয়ে আজকে প্রশ্ন উঠবে। প্রত্যেকটা রাজনৈতিক দলকেও কিন্তু এই উত্তরটা আজকে তাদেরকে উত্তর দিতে হবে, এবং দিতে তারা দায়বদ্ধ সাধারণ মানুষের কাছে। যে শিলিগুড়ি শহরের মূল শহর যে রাস্তা, শিলিগুড়ি শহরের মূল রাস্তা কিন্তু একটি গুরুত্বপূর্ণ রাস্তা হচ্ছে হিলকাট রোড। এই হিলকাট রোড শিলিগুড়ি থেকে একেবারে দার্জিলিং পাহাড় পর্যন্ত একটি মাত্র রাস্তা, তার নাম হচ্ছে হিলকাট রোড, যেটি সদাব্যস্ত রাস্তা। 24 ঘন্টা সেখানে মাল পরিবহন থেকে, এবং যেহেতু দার্জিলিং এবং পাশে সিকিম বা পাহাড়ি অঞ্চল এটা পর্যটন কেন্দ্র, সেহেতু মানুষ মানে সারা বছর ধরে সেখানে প্রচুর, গোটা বিশ্ব থেকে প্রচুর পর্যটক তারা দার্জিলিং যান। একই অবস্থা, সেখানে গাড়ি ঘোড়ার সংখ্যা বেড়েছে প্রচুর। সেখানে একটা তেনজিং নোরগে বাস স্ট্যান্ড বলে একটি সেন্ট্রাল বাস স্ট্যান্ড তৈরি করে দেওয়া হয়েছে। সেই বাস স্ট্যান্ডের ওপরে, সেই বাস স্ট্যান্ডে কোনো গাড়ি ঘোড়া ঢোকে না। সেই বাস স্ট্যান্ডে 2-4টি শুধু সরকারি বাস ছাড়ে, কিন্তু বেসরকারি যে সমস্ত যে গাড়ি যেগুলো বিভিন্ন যে শহরে যাতায়াত করে, সেগুলো কিন্তু পুরো রাস্তার ওপরে দাঁড়িয়ে সেখানে তারা যাত্রী তুলছে, যাত্রী নামাচ্ছে। সেখানে পুলিশের কিছু ভূমিকা নেই, পুলিশ সেখানে দাঁড়িয়ে দেখছে। অটোকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এবং সবথেকে বড় কথা, যে শহর শিলিগুড়ির যে অবস্থা, তাতে তোমার পরিবেশের দূষণ যেভাবে বাড়ছে, কারণ যে হারে সেখানে বিভিন্ন ধরনের যানবাহন বাড়ছে, এবং টোটোগুলো, এবং টোটোর যন্ত্রণা তো তোমাকে বলা, সেটা বললামই বললাম। অটোগুলো, তারা কিন্তু এখনো পর্যন্ত বহু অটো আছে, সেগুলো কিন্তু এখনো 20 বছর 25 বছর আগেকার মডেলের অটো, ফলে সেখানে প্রচুর ধোঁয়া নির্গত হচ্ছে। পণ্ডিতা, এক্ষেত্রে আরো ইম্পর্টেন্ট, তুমি আরেকটা জিনিস দেখো, তোমার শিলিগুড়ি শহরেই যেটা পুরনো দোকান, আজকে আমরা যদি নাম করে বলি আসানসোলে বিএন ঘাটি, সামনেটা দেখা যায় না। না, মানে নতুন যদি আমি যদি কোনো মানুষকে বলতে হয় বর্ধমান, বীরভূম, বোলপুরের, যে আপনি ওই দোকানে গিয়ে বাজার করবেন, বা আরো এমন অনেক দোকান আছে যাদের সরকারি লাইসেন্স আছে, যারা পুরসভাকে ট্যাক্স দেয়, যারা ডেভেলপমেন্ট অথরিটিকে ট্যাক্স দেয়, যারা বাজারের নিজেদের দোকান করার জন্য যা যা রুল অ্যান্ড রেগুলেশন মানা দরকার সবকিছু করে। অচেনা মানুষকে খুঁজে খুঁজে যেতে হবে, প্রয়োজনে 5 কিলোমিটার হাঁটতে হবে, রাস্তা থেকে তুমি তাকে দেখতে পাবে না। তারও বলার কিছু নেই, পুরসভার বলার কিছু নেই, ডেভেলপমেন্ট অথরিটির বলার কিছু নেই। ফলে দাদা এই পুরনো বাজারগুলো কিন্তু, এটা খুব গুরুত্বপূর্ণ, যে একটা খুব গুরুত্বপূর্ণ সমস্যার কথা তুমি যেটা বললে, সেটা হচ্ছে যে বাজার, এই যে বাজারগুলো যেভাবে অত্যন্ত সংকীর্ণ রাস্তার মধ্যে ভেতরে ভেতরে তৈরি হয়, সেগুলো গাড়ি তো দূরের অধীনে। আজকে যদি আসানসোলের টিপি মার্কেট অথবা আসানসোলের পুরনো যে বাজার, আজকে যদি দুর্গাপুরের বেনাচিটি বাজার, দুর্গাপুর একের বাজারের কথা বললে, বর্ধমানের বড় বাজার, একদমই এগুলোতে যদি কখনো কোনো দুর্ঘটনা ঘটে, বিশেষ করে আগুন লাগার মতো ঘটনা ঘটে, সেখানে দমকল ঢোকার মতো কোনো জায়গা নেই, দমকল ঢোকার কোনো রাস্তা নেই। অবাক, তুমি জানো যে সমস্ত পুরনো বাজারগুলো এবং পুরনো বাজারের পুরনো যে দোকানগুলো যারা পরবর্তী সময় মডার্নাইজেশন করেছেন, যারা পরবর্তী সময় আবার নতুন করে গড়ে তুলেছেন, তারাও কিন্তু একবার ভাবলেন না যে আমার সামনের আমার কাস্টমারটা আসবে কোথা থেকে।
কোথায় তারা গাড়ি দাঁড় করাবে? আমার বলতে কোনো দ্বিধা নেই। দুর্গাপুর বেনাচিতি বাজারে একটি জুতোর শোরুম, 3 তলা জুতোর শোরুম, যথেষ্টই সুসজ্জিত, সবসময় ঝাঁ চকচক করে, তার সামনে 5টি বাইকের বেশি দাঁড় করানো যায় না। যদি আবার বাইক দাঁড় করাতে হয় তাহলে ওই গাড়িগুলোর ওপরে কিন্তু থাক করে করে রাখতে হবে। তাহলে আপনি যখন দোকানটা করেছেন আপনার নিশ্চয়ই খেয়াল রাখা উচিত ছিল যেখানে কাস্টমার আসবে কোথা থেকে। কাস্টমার তো এমনিতেই ঢুকতে পারছে না। আমরা পণ্ডিতদা, আমরা যেহেতু অনেকটা সময় নিয়ে আলোচনা করলাম, আমি একটা জায়গায় আসতে চাইছি যে যখন মনে হলো, যখন তোমরা বসলে আমি তোমাদের দিকে তাকালাম না, তুমি শৈশব ছিলে দেখলাম না, তুমি বড় হলে দেখলাম না, তুমি পরিপূর্ণ হয়ে উঠলে আমি দেখলাম না, আমার মনে হলো শহরের সৌন্দর্যায়নে, রাজ্যের সৌন্দর্যায়নে সমস্ত কিছুকে সামনে রেখে তোমাকে আমার যখনই মনে হলো আমি তোমাকে তুলে দিলাম। তুমি পরবর্তী সময়ে সরকারি হিসেবে যে স্টল তুমি পেলে বা পেলে না সেদিকেও আমি নজর দিলাম না। তাহলে এখন তারা যাবে কোথায়? উচ্ছেদ করে দিলেই কি সমস্ত কিছু সমাধান পণ্ডিতদা সম্ভব? তাহলে তাদের যে বিকল্প যে পথ, এবং তারা যেটা বলছেন, দাবি করছেন পুনর্বাসন, আমরা তো মানুষ, দিনের শেষে আমাদের কিন্তু সিম্প্যাথি বলেও আমাদের একটা জায়গা আছে, আমাদের আবেগ এবং অনুভূতি আছে। তাহলে তাদের বিকল্প পথটাই কোথায়? পুনর্বাসনটাই কি হবে তাহলে? এই উত্তর আজকে কার কাছে? না, এই উত্তর সম্ভবত অন্তত সরকারের কাছে নেই বা সরকারি দপ্তরগুলোর কাছে নেই, কিন্তু এটা একটা সমস্যা, চিরকালীন সমস্যা, বিশেষ করে আমাদের মতো দরিদ্র যে রাজ্য, কারণ এখানে কর্মসংস্থানের অত্যন্ত সমস্যা আছে। এটা ঘটনা যে আমাদের রাজ্যে ইদানিং কালে বড় কোনো কারখানা সেখানে তৈরি হয়নি, কারণ এবং যে কারখানা ছিল সেই কারখানাতে অনেক বেকার হয়েছে, ফলে তারা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে হকারি করেছেন, টাটা টোটো চালাচ্ছেন, এরকম ঘটনাও আছে আমাদের। এটা আমরা সাংবাদিকতা সূত্রে দেখেছি। ফলে তাদেরও একটা পরিবার আছে, জীবন ধারণের তাদেরও একটা প্রয়োজন আছে। কিন্তু তাই বলে দারিদ্র আছে এটা ঘটনা, বেকারিত্ব আছে এটাও ঘটনা, কিন্তু তাই বলে হঠাৎ করে সরকারি রাস্তা দখল করে বসে পড়লাম এটাও কিন্তু কোনো সমাধান নয়। কারণ প্রত্যেকটা মানুষ যারা রাস্তা দিয়ে হাঁটেন, এই রাস্তাটা আমাদের করের টাকায় তৈরি হয়েছে, সুতরাং আমার অধিকার আছে রাস্তা দিয়ে স্বাধীনভাবে সুষ্ঠুভাবে হেঁটে যাওয়ার বা সুস্থভাবে গাড়ি চালিয়ে যাওয়ার। এখন সমস্যা হচ্ছে যে পুনর্বাসনের কথা যদি আসে, এই পুনর্বাসন এটা দেখা গেছে যে অনেক সময় যে কথাটা তুমি একবার তুললে, যে পুনর্বাসনের ব্যাপারে সরকার যদি কোনোভাবে একটা হকার্স মার্কেট তৈরি করে দেয়, দেখা যাচ্ছে যে সেখানে অর্ধেক হকারের কিন্তু অত টাকা দিয়ে সেই স্টল নেওয়ার ক্ষমতা নেই, বা আদৌ তারা পাচ্ছে কিনা, বা এটা এক নম্বর। দ্বিতীয় হচ্ছে অনেক সময় দেখা গেছে যে হকাররা সেই স্টলটা নিলেন কোনোভাবে কষ্টের সৃষ্টে, পরবর্তীতে সেই তারা কিন্তু আরো বেশি টাকা দিয়ে সেই স্টলটা বিক্রি করে দিলেন, দিয়ে তারা কিন্তু আবার হকারি করতে বসে গেলেন। আমি তোমাকে এটার উদাহরণ দিতে পারি, একদম দুর্গাপুরে সিটি সেন্টারে, সেখানে এই ফুটপাতে একেবারে ডিএমসি পুরসভার একদম সামনের ফুটপাতে সেখানে লটারির দোকান, পরপর পরপর প্রচুর লটারির দোকানের ঘুমটি ছিল। সরকার থেকে তাদেরকে স্টল করে দেওয়া হলো তার উল্টো দিকে, এবং প্রত্যেককে বলা হলো যে এই লটারির দোকানগুলো ভাঙতে হবে, এবং তাদেরকে কিন্তু উল্টো দিকে স্টল করে দেওয়া হলো। পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যারা যে স্টলের মালিক যারা, তারা ওখানে স্টলও নিয়েছেন, কিন্তু তারা তাদের সেই লটারির যা বিক্রি করছিলেন সেই স্ট্রাকচারটা কিন্তু তারা ভাঙেননি, তারা কিন্তু সেই স্ট্রাকচারটা কিন্তু সেখানে লটারির টিকিটও তারা বিক্রি করে যাচ্ছেন। এই যে দ্বিচারিতা, এগুলোও কিন্তু অনেকটা সমস্যাকে অত্যন্ত জটিল করে রেখেছে। কারণ হচ্ছে যে এটা ঘটনা যে সরকারি জায়গা, আজকে তুমি সরকারি জায়গা সরকারের প্রচুর প্রয়োজনে রাখা হয়। আজকে যদি এমএমসি এখন বন্ধ আছে, আগামী দিনে এমএমসি যদি খোলে, তাহলে সেই যতগুলো জায়গা দখল হচ্ছে সেই সব প্রতিটি জায়গাটাই এমএমসির কর্তৃপক্ষের প্রয়োজন পড়বে। হয়তো সেখানে নানা ধরনের সম্প্রসারণ হবে, সেখানে কোয়ার্টার তৈরি হবে, সেখানে অনেক কিছু হবে, ফলে সরকারি জায়গা বিভিন্ন কাজে রাখা হয়। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আজকে আমরা যদি এমএমসি যাই, এফসিআই যাই, এগুলো এবং জায়গা এখন দিনে দিনে যেহেতু প্রচুর জনসংখ্যা বাড়ছে, জায়গা এখন অত্যন্ত মূল্যবান, ফলে বিভিন্ন জায়গা দখল হচ্ছে। ডিএসপির এক শ্রেণীর এখানে দালাল, যারা ডিএসপির ফেলে থাকা জায়গা তারা রীতিমতো দখল করে
তারা ভিন রাজ্যের মানুষকে সেই জায়গা বিক্রি করে দিচ্ছে। এই নিয়ে অনেকবার খবর হয়েছে। এমনকি একটা জায়গাতে আসতে চাইছি পণ্ডিতদা, যে এই যে সরকারি জমি অবৈধভাবে দখল হয়ে থাকা দিনের পর দিন, তাকে সরানোর যে উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের তরফে নেওয়া হয়েছে, এটাকে কি শুধুমাত্র হকার উচ্ছেদের মাধ্যমেই কি এটা সমস্যার সমাধান হবে? তাহলে সরকারি জমি দখল করে বিভিন্ন জায়গায় ঘরবাড়ি তৈরি হয়েছে, সেগুলোর কি হবে? বিভিন্ন জায়গায় গোডাউন তৈরি হয়েছে, সেগুলোর কি হবে? একদম যে কোনো রাজনৈতিক দল, লাল, নীল, সবুজ, হলুদ, গেরুয়া, প্রত্যেকটি রাজনৈতিক দলের অধিকাংশ অফিস হয় রাজ্য সরকারের বা কেন্দ্রীয় সরকারের জমি দখল করে বিভিন্ন জায়গায়, আমি সবকটা বলছি না, অধিকাংশ, এবং বিভিন্ন জায়গায় যে তৈরি করা হয়েছে, সেগুলো তাহলে কেন ভাঙা হবে না? যে সমস্ত হোটেল যার নিচে পার্কিং থাকার কথা, তিনি পার্কিংটা করে দিয়েছেন লবি, আর উপর থেকে হলো হোটেল, তাহলে তারটা কেন ভাঙা হবে না? একদমই। যেখানে বাজার প্রয়োজনীয় থাকার কথা, সেই বাজার উঠে এসে সামনে চলে এলো, রাতারাতি সেখানে বাস স্ট্যান্ড তৈরি হয়ে গেল, সরকারি খাতায় সেখানে বাস স্ট্যান্ডের নামকরণ তৈরি হয়ে গেল, সেগুলো কেন ভাঙা হবে না? একটা মাত্র রাজ্য সরকারের যে শাসক দল, তাদের একটা পার্টি অফিস ভেঙে দিলাম এবং সেইটা উদাহরণস্বরূপ সকলকে দেখিয়ে দিলাম, তার মাধ্যমে তো হকার উচ্ছেদের সমস্যার সমাধান হবে না। না না, পার্টি অফিস ভাঙা মানে সেটা কোনো সমস্যার সমাধান নয়, কারণ তারা হকার নয়। একদমই, তারা যে কোনো জায়গাতে, এটা তো সমাধান নয়। না না, কখনোই নয়। তাহলে এর বিকল্প পথটা কোথায় পণ্ডিত? আমি সেটাই বলছি। আর দ্বিতীয়ত আরেকটা কথা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যেগুলো শিল্প শহর, সেই শিল্প শহরে কিন্তু দেখা যাচ্ছে যে সরকারি জায়গা দখল করে সেখানে একেবারে স্থায়ীভাবে প্রচুর দোকানপাট তৈরি হয়েছে এবং রীতিমতো এক একটা বাজার তৈরি হয়ে গেছে। সেগুলোও কিন্তু কোনো ব্যবস্থা, তার বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অথচ সেই রাস্তাতেই যখন ছোট ছোট হকাররা বসছে, তাদেরকে রীতিমতো বুলডোজার দিয়ে তাদেরকে সেখান থেকে ভেঙে দেওয়া হচ্ছে। এটা, এই যে বৈষম্যটা, এটা অত্যন্ত চোখে পড়ার মতো। আরেকটা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ হকারের সঙ্গে সঙ্গে, যে একটা শহরকে যদি যানজট মুক্ত করতে হয় এবং অত্যন্ত স্বচ্ছন্দভাবে যে শহরের যাতায়াতকে যদি স্বচ্ছন্দ জায়গাতে পৌঁছে দিতে হয়, তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে শহরের যান নিয়ন্ত্রণ। ট্রাফিক ব্যবস্থা থাকবে, ট্রাফিক পুলিশ আছে, সব কিছু আছে, কিন্তু আজকে নিয়ন্ত্রণহীন টোটো, যে পারছে সে একটা করে টোটো কিনে রাস্তাতে নেমে যাচ্ছেন। এবং আমরা দুর্গাপুর, আসানসোলে দেখেছি বাড়ির অনেক মহিলাও তারা টোটো চালাচ্ছেন আজকাল। আমি মহিলা টোটো চালাচ্ছেন এটাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আজকে প্লেনও মহিলারা চালান, আমি তাতে আমার কোনো আপত্তি নেই। এগিয়ে আসছেন স্বরোজগারের জন্য, স্বনির্ভর হওয়ার জন্য, কিন্তু তারাই বা পথ কোথায় পাবে? না, আমি সেটাই বলছি যে আজকে তাহলে টোটোটা নেমে গেল, অটো নেমে যাচ্ছে, তাহলে রাস্তাটা কার? আমি এটা জানতে চাচ্ছি, রাস্তার আসল মালিকটা কে? মানে যারা পথ নাকি গাড়ির পথ? না, গাড়ির পথ। যারা 4 চাকা কিনছেন, যারা মোটরসাইকেল কিনছেন, রীতিমতো ট্যাক্স দিয়ে কিনছেন এবং বছরে কয়েক হাজার টাকা ট্যাক্স দিতে হয় যারা 4 চাকা চালান, তাদের শুধু চালানোর জন্য নয়, তিনি যে রাস্তায় গাড়িটাকে নামান তার জন্য। এবং তাহলে তার তো অধিকার আছে যে তিনি যেখানে পৌঁছবেন সঠিকভাবে, স্মুথভাবে, একেবারে সুষ্ঠুভাবে তার পৌঁছানোর তো একটা অধিকার আছে। অথচ আমরা দেখেছি যে এই আজকে শুধু এটা দুর্গাপুরের সমস্যা নয়, এটা বর্ধমান শহরের একই সমস্যা। বর্ধমান শহরে আজকে শিউড়ি সদর শহরে, দুবরাজপুর শহরে, সর্বত্র গাড়ি তো হাঁটার কোনো উপায় নেই, রামপুরহাট শহরেও হাঁটা যায় না, এমন অবস্থা। কিন্তু এগুলো কি সমাধান? তাহলে আমাদের দেশে, তাহলে আমরা এত যে আজকে ডিজিটাল ওয়ার্ল্ডে পৌঁছেছি, আমরা অনেক অর্থনীতির কথা বলছি, তার মানে অত্যাধুনিক বলছি, তার মানে শেষ পর্যন্ত যেটা দাঁড়ালো যে আমরা কিন্তু আসলে কিন্তু কোনোভাবেই আধুনিক হইনি, এবং আমরা কিন্তু আসলে কিন্তু আমরা সত্যিকারের কিন্তু উন্নয়নটা কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি না। পণ্ডিতা, আজকে আমাদের হাতে সময় নেই এবং আজকে আমরা পশ্চিমবঙ্গের এমন একটা গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করছি এবং বলতে কোনো দ্বিধা নেই যে এটা শুধুমাত্র আজকে পশ্চিমবঙ্গের সমস্যা নয়, আমাদের এই রাজ্যের একাধিক শহরের এটা কিন্তু আজকে বিরাট বড় সমস্যা। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি একটা উদ্যোগ নিয়েছেন
এখন দেখার কথা যে সেই উদ্যোগের বাস্তবায়নটা আদতে, এখন তো উচ্ছেদ চলছে, উচ্ছেদের পর তো একটা বাস্তবায়ন প্রকৃতপক্ষে হবে, ভাবনার বাস্তবায়ন, স্বপ্নের বাস্তবায়ন, সেই বাস্তবায়নটা আদতে হয় কিনা, নাকি আবার কিছুদিন যেতে না যেতেই আবার সেই খুঁটি বসানো শুরু, ধীরে 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 আবার সেখানে পাকাপোক্তভাবে সেই সমস্ত হকাররা তারা আবার তৈরি করে দেবেন তাদের দোকানপাট। আদতে কি এই হকারদের পুনর্বাসন হবে? আদতে কি সরকারিভাবে তারা সেই এলাকায় বা পার্শ্ববর্তী এলাকায়, সংলগ্ন এলাকায় স্টল কি পাবেন, নাকি সেই স্টল চলে যাবে আবার অন্য কারো হাতে? নিজের নামে না করে, বা সম্ভব যেটা নয়, 10 জনকে টাকা দিয়ে 10 জন মিলে আলাদা আলাদা করে স্টল নিয়ে নেবেন, যাদের পারতপক্ষে পাওয়ার কথা, প্রাপক যারা প্রকৃতপক্ষে, তারা সেখানে তাদেরকে আর ভবিষ্যতে দেখা যাবে না। আদতে এর সমাধানটা কোথায়? উচ্ছেদে কি এই সব কিছুর সমাধান? আমার মনে হয় তা নয়। বাকিটা আপনারা বলবেন, আপনাদের রায়। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ পণ্ডিতদা আজকে স্টুডিওতে থাকার জন্য, এবং এই আলোচনা করতে গেলে আমাদের আরো দীর্ঘ সময় পেরিয়ে যাবে। আমরা অবশ্যই আলোচনা নিয়ে আগামী দিনেও থাকবো, সঙ্গে থাকবে এক্সপ্রেস নিউজ। আজকের মতো এক্সপ্রেস অনলাইন এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।